হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের আলোচনার বিষয় মাধ্যমিক 2025 জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয় নিয়ে আলোচনা করব। ভূগোলে ভূগোল পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ এবং কমন পাবে এমন কিছু প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে সময় নিয়ে দেখবে। অবশ্যই বুঝতে পারবে আমার ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি যে বিষয়গুলো বলবো এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা পড়াশোনা করার চেষ্টা করো, অবশ্যই তোমরা কিন্তু ভালো রেজাল্ট করবে। ঠিক আছে, তা আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব মাধ্যমিক 2025 জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়ের উপর আলোচনা করব। তোমরা সকলেই জানো ভূগোল পরীক্ষা দেবে, রিটেন পরীক্ষা 90 নম্বরে রিটেন পরীক্ষা হবে আর প্রজেক্ট 10। 90 নম্বর রিটেন পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা হবে 90 নম্বরে, আর প্রজেক্টের জন্য নম্বর বরাদ্দ 10। তাহলে 90 আর 10 এলো 100, 100তে পরীক্ষা, 100-র মধ্যে লিখিত পরীক্ষাই 90। তাহলে তোমরা বুঝতেই পারছো লিখিত পরীক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ, যে লিখিত পরীক্ষা 90-এর মধ্যে দিতে হবে। তাহলে 90-এর মধ্যে তোমরা কত পাবে সেটা তোমাদের লেখার উপর নির্ভর করবে, তোমাদের পড়াশোনার উপর নির্ভর করবে, তোমার স্টাডির উপর নির্ভর করবে, তোমার প্রিপারেশনের উপর নির্ভর করবে তুমি কত নম্বর পাবে পরীক্ষায়। কেমন? এই জন্য বলছি আজকে আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো তোমরা খাতায় তুলে নাও, পড়াশোনা করো, অবশ্যই ভালো রেজাল্ট করবে নিঃসন্দেহে। তো যে বিষয়টা নিয়ে বলবো মাধ্যমিক 2025 জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো যে ভূগোল বিষয়ে যে কথাগুলো আমি বলবো এখন এই মুহূর্তে সেগুলো হচ্ছে ভূগোল পরীক্ষা একটু আগেই বললাম 90 নম্বরে লিখিত পরীক্ষা, 10 নম্বর প্রজেক্ট। তাহলে 90 নম্বর লিখিত পরীক্ষার মধ্যে কি কি থাকবে আমি বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন হবে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। বাংলায় বলা হয় সঠিক উত্তর নির্বাচন করো বা সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো। এই সঠিক উত্তর নির্বাচন করো বা সঠিক উত্তর খুঁজে নিয়ে লেখো, এই ধরনের প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষায়। প্রশ্ন উত্তর লিখতে হবে 14টি। প্রতিটি প্রশ্নের মান 1, 14টি প্রশ্নের উত্তর যদি তোমার ঠিক হয় তুমি 14 নম্বর পাবে। অর্থাৎ এমসিকিউ সঠিক উত্তর নির্বাচন 14টি থাকবে মাধ্যমিক ভূগোল পরীক্ষায় কি টেস্ট কি ফাইনাল পরীক্ষা, দুটো পরীক্ষাতেই সঠিক উত্তর নির্বাচন করো। 14টি প্রশ্নের উত্তর করতে হবে। 14টি প্রশ্নেরই প্রতিটি প্রশ্নের জন্য 4টা করে অপশন থাকবে। 4টা অপশনের মধ্যে উত্তর হবে একটা। যে উত্তরটা সঠিক হবে সেই উত্তরটাই তোমাকে খাতায় লিখতে হবে, তাহলে তুমি 1 পাবে। তা এরকম করে যদি 14টা প্রশ্নের উত্তরে তুমি ঠিক লিখতে পারো অবশ্যই তুমি 14 নম্বর পাবে। তাহলে কি বুঝতে পারলে? সঠিক উত্তর নির্বাচন করো 1 গুণন 14, 1 গুণন 14 সমান সমান 14। অর্থাৎ 14টি থাকবে এমসিকিউ প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। তাহলে একটাই যদি 1 নম্বর করে হয় তাহলে তুমি 14টি প্রশ্ন উত্তর লিখলে, সঠিক উত্তর লিখলে তুমি নম্বর পাবে 14। ক্লিয়ার? তাহলে এমসিকিউ প্রশ্নের উপর জোর দিতে হবে, কারণ অপশন থেকে সঠিক উত্তর খুঁজে নিয়ে লিখলেই প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে, 14টি প্রশ্নই তুমি নাম্বার পাবে 14। এরপরে যেটা পাবে বিভাগ ক্ষয়ে শুদ্ধ হলে সু লিখতে হবে, অশুদ্ধ হলে অ লিখতে হবে। মানে শুদ্ধ হলে তালবর স্বরস্যু, অশুদ্ধ হলে অ স্বরেও লিখতে হবে। এইরকম প্রশ্ন থাকবে 6টি, শুদ্ধ অশুদ্ধ 6টি থাকবে। মাধ্যমিক পরীক্ষা ভূগোল পরীক্ষা জিওগ্রাফি পরীক্ষায় 6টি থাকবে শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধ হলে পাশে সু লিখতে হবে, অশুদ্ধ হলে পাশে অ লিখতে হবে, ঠিক হলে সু আর ভুল হলে অ লিখতে হবে। এরকম 6টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দ থাকবে 1 নম্বর। তাহলে প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর থাকলে 6টি প্রশ্নের উত্তর ঠিক হলে তুমি নম্বর পাবে 6। তাহলে এমসিকিউ প্রশ্ন 14টি থাকবে, 14 নম্বর, আর শুদ্ধ অশুদ্ধ নম্বর থাকবে 6। 6টি প্রশ্ন উত্তর লিখতে হবে।
এমসিকিউ এসিকিউ লিখতে হবে 14টি প্রশ্ন, আর শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে 6টি প্রশ্ন। ক্লিয়ার? এই শুদ্ধ অশুদ্ধর পরে শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণও 6টি থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1। 6টা প্রশ্নের উত্তর যদি তোমার ঠিক হয় তুমি 6 নম্বর পাবে। তাহলে কি বোঝা গেল? সঠিক উত্তর নির্বাচন করো 14টি, প্রতিটি প্রশ্নের মান 1, শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখতে হবে 6টি, প্রতিটি প্রশ্নের মান 1, শূন্যস্থান পূরণ করো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1। তাহলে 6টা শূন্যস্থান ঠিক হলে 6 নম্বর, 6টা শুদ্ধ অশুদ্ধ ঠিক হলে 6 নম্বর, আর 14টা এমসিকিউ ঠিক হলে 14 নম্বর। এই নম্বরগুলো কিন্তু পাওয়া যাবে যদি তুমি ঠিকঠাক উত্তরগুলো করতে পারো। তারপরে এরপরে পাবে শুদ্ধ অশুদ্ধর পরে এসএকিউ, কি? একটি বা দুটি শব্দে উত্তর দাও, একটি বা দুটি শব্দে উত্তর দাও, এগুলো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1। এসএকিউ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রশ্নের মান 1। এইরকম প্রশ্ন কিন্তু 6টি থাকবে, 6টার উত্তর তোমাদের লিখতে হবে, কোনো অপশন থাকবে না, 6টা প্রশ্ন থাকবে, 6টা প্রশ্নের উত্তর লিখলে 6 নম্বর পাবে। তাহলে এসএকিউ অতি সংক্ষিপ্ত প্রশ্নও 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নের মান 1। এরপরে কি থাকবে? এরপরে থাকবে তোমাদের স্তম্ভ, বাম দিক ডান দিক, এটা থাকবে 4টা স্তম্ভ মিলাতে হবে, বাম দিক ডান দিক 4টা, 4 নাম্বার, মানে একটাই 1 নাম্বার করে, আর ডান দিকে 4টা থাকবে, বাম দিকে 4টা থাকবে, ম্যাচিং মিলাতে হবে, মিলাতে পারলেই পুরো ছকটার জন্য নম্বর হবে 4। ক্লিয়ার? এরপরে কি পড়তে হবে তোমাদের? তোমাদের যেগুলো জোর দিতে হবে নাম্বার বেশি পাওয়ার ক্ষেত্রে, এগুলো কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। ভূগোল পরীক্ষায় বেশি নম্বর তুলতে গেলে বা বেশি নম্বর পাওয়ার জন্য তোমাদের গুরুত্ব দিতে হবে এমসিকিউ, এসএকিউ, শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলানো, ঠিক আছে? এগুলোর উপর জোর দিতে হবে। এমসিকিউ হচ্ছে সঠিক উত্তর নির্বাচন, এসএকিউ হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান 1, কোনোটা 14টা লিখতে হবে, কোনোটা 6টা লিখতে হবে, 1 নাম্বার করে হলে তাহলে যা নাম্বার 14টা লিখলে 14 নাম্বার, 6টা লিখলে 6 নাম্বার, এরকম পাবে। ঠিক আছে? স্তম্ভ 4টি। এরপরে কি জোর দিতে হবে? এরপরে হচ্ছে 2-এর প্রশ্ন, বিভাগ গয়ে 2-এর প্রশ্ন। এই 2-এর প্রশ্ন কিন্তু 6টা থাকবে। কয়টা? 2-এর 6টা লিখতে হবে। তাহলে 2-এর যদি 6টা প্রশ্নের উত্তরই তোমাদের ঠিক হয়, 6 × 12, আমি 2-3 নম্বর ছেড়েই দিলাম, তা তো 8-9 নম্বর, 8 নম্বর পাওয়াই যাবে, মানে 8 নম্বর পাওয়াই যাবে যদি 2-এর 6টা প্রশ্ন তোমার ঠিকঠাক লাগো, 6 × 12 হয়, আমি 3-4 নম্বর ছেড়ে দিলাম, 8 নম্বর ধরে রাখলাম, 8-9 নম্বর পাবেই পাবে। 2-এর 6টা প্রশ্ন উত্তর লিখতে হবে। তাহলে প্রশ্নের মান 2, এরকম 6টি প্রশ্ন উত্তর লিখতে হবে, 6 × 12। ক্লিয়ার? এরপরে কি করতে হবে? বিভাগ ঘ, বিভাগ ঘ 3-এর প্রশ্ন লিখতে হবে 4টি। বিভাগ ঘ থেকে 3 নম্বরের প্রশ্ন, প্রশ্নের মান 3, লিখতে হবে 4টি। তাহলে 4টা প্রশ্ন তো লিখলে 3 × 4 = 12, কিন্তু 3-এ তো 3 পাবে না, আমি যদি 2 করেও ধরি তাহলে কত হয়? 2 করে ধরলেও 4 × 2 = 8, আমি 12-এ 8 ধরলাম, তো এই নম্বরটাও তোমাদের আসবে। ঠিক আছে? যারা একটু ভালো লিখবে তারা 10 পাবে। ক্লিয়ার? তাহলে 2-এর লিখতে হবে 6টি, 3 নম্বরে লিখতে হবে 4টি, এমসিকিউ লিখতে হবে 14টি, শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে 6টি, শূন্যস্থান পূরণ লিখতে হবে 6টি, আর বাম স্তম্ভ ডান স্তম্ভ লিখতে হবে 4টি। ঠিক আছে? আর এদিকে 2-এর লিখতে হবে 6টি, আর 3-এর লিখতে হবে 4টি। এগুলোতে জোর দিতে হবে বেশি করে, 3-এর 4টি। এরপরে 5-এর প্রশ্ন, 5-এর প্রশ্নের জন্য দুটো, মানে 5-এর প্রশ্নের জন্য তোমাদের যেটা করতে হবে, 5-এর প্রশ্ন বিভাগ উমো, বিভাগ উমোর থেকে দুটো পার্ট থাকবে, 5-এর 1 আর 5-এর 2। 5-এর 1 থেকে 5-এর যে কোনো দুটো লিখতে হবে, 5-এর 2 থেকেও 5-এর যে কোনো দুটো লিখতে হবে। তার মানে টোটাল বলা যাচ্ছে 5-এর লিখতে হবে দুটো দুটো 4টে। তাহলে কত হলো? দুটো দুটো 4টে যদি হয় 5-এর, তাহলে কত হলো? নাম্বার 20, 4 × 5 = 20। 5-এর প্রশ্ন 20 নম্বর, 5 নম্বরের প্রশ্ন 20 নম্বর। কি করে? প্রথম লিখতে হবে দুটো, 5 × 2 = 10, তারপরে আবার লিখতে হবে দুটো, 5 × 2 = 10, 10 10 20। ক্লিয়ার? তাহলে 5 নম্বরের বিভাগ উমোতে 5-এর 1 থেকে যে কোনো দুটো লিখতে হবে, 5-এর 2 থেকে যে কোনো দুটো লিখতে হবে। ক্লিয়ার? এরপরে থাকবে মানচিত্র, মানচিত্রে 10টা নাম থাকবে। এই 10টা নাম, যে ম্যাপ তোমাদের দেওয়া হবে পরীক্ষার হলে, সেই ম্যাপে 10টা নাম উপযুক্ত জায়গাতে, সঠিক জায়গাতে
ভালো করে বসাবে, তাহলেই তোমরা 10-এ 10 পাবে। উপযুক্ত নামগুলো প্রতীক চিহ্ন সহ ম্যাপের যে জায়গায় যে নাম বসবে সেখানে বসাতে হবে। ঠিক আছে, 10টা নাম থাকবে। নদী থেকে একটা নাম থাকবে, পাহাড় পর্বত থেকে একটা নাম থাকবে, উপকূল হ্রদ থেকে একটা নাম থাকবে, তারপরে সে রাজধানী থেকে, শহর বন্দর থেকে নাম থাকবে, শিল্পাঞ্চল থেকে থাকবে, কৃষিকাজ থেকে থাকবে, এরকম করে নম্বরগুলো থাকবে। ক্লিয়ার? এই নম্বরগুলো পরীক্ষায় থাকবে, এইভাবে লিখতে হবে। তাহলে তোমাদের জোর দিতে হবে শর্ট কোশ্চেনের উপর। সঠিক উত্তর নির্বাচন, শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান, ডান দিক বাঁ দিক, 2-1 কথায় উত্তর দাও, এবং 3-এর 4টি, ঠিক আছে, 2-এর 6টি, 2-এর জোর দিতে হবে 2 আর 3, আর এদিকে 5-এর প্রথমে 2টো, তারপরে আরও 2টো, তাহলে 2টো কটা হলো, 5-এর হলো 2 4টে, 4-5 20 নম্বর। ঠিক আছে, আর ম্যাপ পয়েন্টিংয়ে 10। ছবি আঁকতে হবে। এই যে 5-এর 1-এ যে প্রশ্ন থাকবে না, বিভাগ 5-এর 1, 5-এর 1-এর ফার্স্ট যে কোশ্চেনটা থাকবে সেটা কিন্তু চিত্রসহ প্রশ্নটা উল্লেখ থাকবে। ছবি আঁকতে হবে, ছবি আঁকলে তবেই ভূগোলে ভালো নম্বর পাবে। ঠিক আছে, আমি সংক্ষেপে প্রশ্নের ধরন, নম্বর বিভাজন বললাম। এখন প্রশ্নগুলো বলবো, খাতায় লিখে নাও। গ্যারান্টি আমি যা মুখে বলবো পরীক্ষায় তাই আসবে। আজকের এই ভিডিওতে শুধু আমি 5 নম্বরের প্রশ্ন বলবো, পরের ভিডিওতে 2 আর 3-এর প্রশ্ন বলবো। আজকের ভিডিওতে তোমরা সাজেশন পাবে মাধ্যমিক 2025 প্রশ্নের মান 5। ঠিক আছে, বলবো। আর মানচিত্র আমি আগের ভিডিওতে বলেছি, এর আগের ভিডিওতে আমি বলেছি, আমার ইউটিউব চ্যানেল সার্চ করলেই তোমরা পাবে এগুলো। ঠিক আছে, তার যেটা বলবো দেখো, যেগুলো বলবো একটু শুনে নাও। তোমাদের যে প্রশ্ন ইম্পর্টেন্ট, নাম্বার 1, বহির্জাত প্রক্রিয়া থেকে বলছি, প্রশ্নের মান 5। এই বলছি, বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। খাতায় লিখে নাও। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। খাতায় লিখে নাও, নাম্বার 1। নাম্বার 2, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। নদী থেকে সঞ্চয় কার্য এবং ক্ষয় কার্য, নদী থেকে সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। নদী থেকে ক্ষয় কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। নদী থেকে ক্ষয় কার্য এবং সঞ্চয় কার্য দুটোই পড়তে হবে। ক্লিয়ার? এরপরে পড়বে হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। তাহলে নদী থেকে ক্ষয় কার্য, সঞ্চয় কার্য, হিমবাহ থেকে ক্ষয় কার্য, সঞ্চয় কার্য, সবগুলোরই 3টি করে ভূমিরূপ চিত্রসহ বর্ণনা। তাহলে নদী থেকে ক্ষয় কার্য, সঞ্চয় কার্য, হিমবাহ থেকে ক্ষয় কার্য, সঞ্চয় কার্যের 3টি করে ভূমিরূপ চিত্রসহ বর্ণনা, আর বায়ুর সঞ্চয় কার্য। এই যে 5টা প্রশ্ন আমি বললাম, এই 5টা প্রশ্ন থেকে তোমরা টেস্ট এবং ফাইনালে, মাধ্যমিক পরীক্ষার টেস্ট এবং ফাইনালে একটা পাবে, গ্যারান্টি, 100% কমন পাবেই। ঠিক আছে, এরপরে বলে দিচ্ছি, বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নটা পড়বে, চিত্রসহ বায়ুমণ্ডলের স্তরবিন্যাস আলোচনা করো। চিত্রসহ বায়ুমণ্ডলের স্তরবিন্যাস আলোচনা করো। বা পড়তে পারো এই প্রশ্নটা, উষ্ণতার তারতম্যের ফলে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। উষ্ণতার তারতম্যের ফলে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস বা চিত্রসহ বায়ুমণ্ডলের স্তরবিন্যাস গেল। আর কি পড়তে হবে? আর পড়তে হবে তোমাদের বায়ুচাপ বলয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। চিত্রসহ বায়ুচাপ বলয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। চিত্রসহ বায়ুচাপ বলয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও। চিত্রসহ বায়ুচাপ বলয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও। আর কি পড়তে হবে?
আর কি পড়বে তোমরা? আরেকটা প্রশ্ন বলছি বায়ুচাপ, এই বায়ুমণ্ডল থেকে আরেকটা বলে দিচ্ছি তোমাদের। কোশ্চেনটা নাও তোমরা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নটা বলবো, ঠিক আছে, নিয়ত, দাঁড়াও 1 মিনিট, আমি কোশ্চেনটা বলছি তোমাদের। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আসতে পারে পরীক্ষায়। সেটা হচ্ছে পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক। পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে, পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক। নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্রসহ বর্ণনা করো। পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর মধ্যেই পরীক্ষাতে আসবে তোমাদের, বায়ুমণ্ডল থেকে এবং বহির্জাত প্রক্রিয়া থেকে। এরপরে কি? বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল থেকে বলছি, শুনে নাও। বাড়িমণ্ডল থেকে যেটা পড়বে তোমরা, সেটা হচ্ছে চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণ। চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণ আলোচনা করো। ঠিক আছে, চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণ আলোচনা করো। আর কি পড়বে? চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণ আলোচনা করো। আর কি পড়বে? আর পড়তে হবে তোমাদের, কি বললাম? চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণ। চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণ আলোচনা করো। এটা বাড়িমণ্ডল থেকে পড়বে। আর তোমাদের পড়তে হবে আরেকটা পড়বে, সেটা হচ্ছে আরেকটা কোশ্চেন তোমাদের আমি ইম্পর্টেন্ট বলবো এই মুহূর্তে, যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তোমরা দেখে নাও বায়ুমণ্ডল থেকে। ঠিক আছে, তাহলে বায়ুমণ্ডল থেকে কি বললাম? বায়ুমণ্ডল থেকে বললাম চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণ। এটা যেমন একদিকে ইম্পর্টেন্ট, আরেক দিকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের যেটা পরীক্ষায় আসতে পারে, চিত্রসহ সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। চিত্রসহ সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আলোচনা করো। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আলোচনা করো। গ্যারান্টি এর মধ্যেই পরীক্ষাতে তোমরা প্রশ্ন পাবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ থেকে যেটা বলবো, স্বাভাবিক উদ্ভিদ। ঠিক আছে, স্বাভাবিক উদ্ভিদ থেকে যেটা বলবো সেটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ বলতে কি বোঝায়? স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ আলোচনা করো। স্বাভাবিক উদ্ভিদ বলতে কি বোঝায়? স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ আলোচনা করো। ঠিক আছে, এটা পড়বে, স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগটা পড়তে হবে। আর পড়তে হবে ভারতে ধান অথবা গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। ধান অথবা গম, গ্যারান্টি টেস্ট এবং ফাইনালে ধান অথবা গম একটা আসবেই। ধান অথবা গম, ভারতে ধান অথবা গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। ধান, গম পড়তে হবে, চা, কফি, কার্পাস তুলা। কী কী বললাম? ধান, গম, চা, কার্পাস তুলা, কফি। এর মধ্যে একটা প্রাকৃতিক অনুকূল পরিবেশ আসবে পরীক্ষায়। কি বললাম? ভারতে ধান, গম, চা, কফি আর হচ্ছে কার্পাস তুলার প্রাকৃতিক অনুকূল পরিবেশ। গ্যারান্টি ধান গমের মধ্যে ইম্পর্টেন্ট বেশি, ধান, গম, চা আর কফি। ধান, গম, চা, কফি এর মধ্যে একটা আসবেই পরীক্ষায়। আর কার্পাস তুলাটা দেখবা, কিন্তু ধান গমের মধ্যেই ইম্পর্টেন্ট বেশি। ঠিক আছে, তারপরে কি পড়তে হবে? এরপরে পড়তে হবে তোমাদের পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ। পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ, এটা পড়তে হবে। ঠিক আছে, এটা পড়বে। তারপরে ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ। ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ। ভারতে শহর ও নগর গড়ে ওঠার কারণ। ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ। আর পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। ঠিক আছে, এগুলো পড়তে হবে তোমাদের। এই প্রশ্নগুলো থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন 5-এর কমন পড়বে। এই প্রশ্নগুলোই 5-এ পড়বে। 2025-এর জন্য
এগুলোই ইম্পর্টেন্ট 5-এর প্রশ্ন। ঠিক আছে, এগুলোই ইম্পর্টেন্ট 5-এর প্রশ্ন, এগুলো পড়বে। এগুলো ভালো করে পড়তে হবে। বা উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য, বা ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য এটাও পড়বে। আর ভারতে জলসেচের পদ্ধতি, ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজন হয় কেন, ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজন হয় কেন, বা ভারতের কৃষিতে কয়টি পদ্ধতিতে জলসেচ করা হয়, যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। আর ভারতের ধান গম চা আর হচ্ছে কার্পাস তুলা আর কফি চাষের প্রাকৃতিক অনুকূল পরিবেশ। আর ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো, বা ভারতের কৃষিতে কয়টি পদ্ধতিতে জলসেচ করা হয়, বা যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, আর ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো, ভারতের জলবায়ুতে হিমালয়ের প্রভাব, বা ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব, এগুলো পড়তে পারো, এগুলো ইম্পর্টেন্ট। আর হচ্ছে ভারতের উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য। ঠিক আছে, এগুলো পড়বে। ঠিক আছে, এগুলো পড়তে হবে। ভারতে জল সংরক্ষণ পদ্ধতি ও তাদের গুরুত্ব, জল সংরক্ষণ পদ্ধতি ও তাদের গুরুত্ব, ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব, ভারতের জলবায়ুতে হিমালয়ের প্রভাব, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি, এগুলো পড়তে হবে তোমাদের। ঠিক আছে, এগুলো পড়ে নেবে। এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। খাতায় লিখে নাও, খাতায় লিখে নিয়ে এগুলো পড়ো, কমন পড়বে। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমি 2-এর 3-এর প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। আজকে শুধু 5-এর প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। 5-এর প্রশ্নগুলো যেগুলো বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলোই পরীক্ষাতে থাকবে। আর এখন যে প্রশ্নগুলো আমি বলবো সেটা হচ্ছে কৃষিকাজ থেকে, তো বললাম কৃষিকাজ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ এবার মাধ্যমিক পরীক্ষার জন্য ধান অথবা গম, ধান গম চা কফি, ধান গম চা কফি কার্পাস তুলা, ধান গম চা কফি কার্পাস তুলা, এর মধ্যে একটা প্রাকৃতিক অনুকূল পরিবেশ পরীক্ষায় থাকবে। ঠিক আছে, আর ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ, এটা বলেছি, এটা পড়বে। কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বললাম। আর হচ্ছে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। ঠিক আছে, এগুলো পড়তে হবে। বা ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ, এটা পড়তে পারো। ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করো। ঠিক আছে, কাঁচামালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। এগুলো হচ্ছে প্রশ্নের মান কত বললাম, 5। গ্যারান্টি যেগুলো প্রশ্ন বললাম খাতায় লিখে নাও। উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য, ধান গম চা কফি কার্পাস তুলার প্রাকৃতিক অনুকূল পরিবেশ, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বা হিমালয়ের প্রভাব, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ঠিক আছে, জোয়ার ভাটার সৃষ্টির কারণ, চিত্রসহ সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। ঠিক আছে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রশ্নগুলো পড়বে 5 নম্বরের জন্য। আসবে কমন, পড়বে 100% গ্যারান্টি। খাতায় লিখে নাও, পরীক্ষার পরে আমাকে ফোন করে বলবে যে আপনার দেওয়া সাজেশন কতটা কমন ছিল। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, 9093535537, এই নম্বরে যোগাযোগ করো। যদি আরও কিছু জানতে চাও যোগাযোগ করো, অবশ্যই আমি যতটুকু জানি বা বুঝি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আলোচনার বিষয়বস্তু ছিল মাধ্যমিক 2025 জিওগ্রাফি অর্থাৎ ভূগোল পরীক্ষার প্রশ্নের ধরন, নম্বর বিভাজন
এবং প্রশ্নের মান 5 এবং কোন কোন প্রশ্নগুলোর উপর বেশি জোর দিবে আর 5 নম্বরে কোন কোন প্রশ্নগুলো এবার আসবে সেগুলো সব বললাম। এগুলোই আসবে, পরীক্ষায় ভালো করে লিখবে, তাহলে নম্বর পাবে। পরের ভিডিওতে আমি 2 আর 3-এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরের ভিডিওতে প্রশ্নের মান 2 এবং 3 এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অবশ্যই আমার এই ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার সাজেশন সেরা সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, আমার সাজেশনের বিকল্প নেই। যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো খাতায় লিখে নাও, চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ করছি, এই প্রশ্নগুলো কমন পড়বে 5 নম্বরের জন্য, আসবেই আসবে। ঠিক আছে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।